আবার আপনাদের সময় নষ্ট করতে চলে এলাম। আম আ এর মধ্যে লাইভ ট্রেডিং করতে পারিনি। তো আজকে যার জন্য কোথাও না কোথাও একটা সময় নষ্ট করা বা মার্কেট নিয়ে আমি যতটুকু যা বুঝছি সেই জিনিসগুলো আপনাদের সঙ্গে আলোচনা করা। এবার কথা হচ্ছে যে লাস্ট ২ দিন ৩ দিন ধরে আপনারা মার্কেটের র‍্যালিটাকে নোটিস করেছেন। ২-৩ টে জিনিস বলার রয়েছে। ১ম কথা হচ্ছে গত সপ্তাহতেই বলেছিলাম যে ব্যাংক নিফটি থার্ড ওয়েভ এর র‍্যালি ট্রিগার করে গেছে। তো ব্যাংক নিফটিতে আমরা নন-স্টপ র‍্যালি দেখে যাচ্ছি। আজকে ৫৪,৮০০ থেকে ৫৭,৫০০ পৌঁছে গেছে বা ৫৭,৮০০ পৌঁছে গেছে। ঠিক সেম ভাবে গতকাল নিফটি ২৫,৪৫০ এর উপরে ট্রিগার করলো থার্ড ওয়েভ এর র‍্যালি। এবার থার্ড ওয়েভ বলতে কার থার্ড ওয়েভ? ৫ এর ৩। গতকাল সকালবেলা মার্কেট খোলার আগে মানে ওভারঅল গ্লোবাল মার্কেটের সিচুয়েশন দেখে মনে হয়েছিল এই জিনিসটা হবে। তো যার জন্য এটা কিন্তু তখনই আপডেট দিয়েছিলাম যে আ আমরা হয়তো একখানা বড় মুভমেন্ট নিফটিতে পেতে চলেছি বা নিফটির এটা বড় ফিফথ ওয়েভ এর র‍্যালির ভেতরে ৩ নম্বর র‍্যালি। টোটালটাই চার্টে দেখাবো। তো এই সিনারিওতে দাঁড়িয়ে নিফটির টার্গেট আসছে ২৮,৫০০ থেকে ২৮,৭০০। আপনারা আমি কোন সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। খুব সরি। খুব সীমিত জ্ঞান আমার। যতটুকু যা বুঝি বা যতটুকু এত বছরে লস খেতে, খেতে বাজারকে বুঝেছি যে বাজার এই মুহূর্তে যে মুভমেন্টটা করছে, যেকোনো ডিপ আপনার কাছে বাইং অপরচুনিটি। যেকোনো দিন, যেকোনো খবরে, যেকোনো গল্পে যদি বাজার ২০০ পয়েন্ট, ১০০ পয়েন্ট পড়ে, বাজারের ম্যাক্স পেন জোনটাকে খেয়াল রাখুন। আর ওই ম্যাক্স পেন জোনের কাছে বাজারে পজিশন নেওয়ার চেষ্টা করুন। আর আবার বলছি যেটা আমি আগেও বলেছি যে, যে মুহূর্তে নিফটি ২৮,৫০০ ক্রস করল, মেবি হয়তো নেক্সট ৩ মাস সময় লাগবে। যে মুহূর্তে নিফটি ২৮,৫০০ ক্রস করল, আপনাদেরকে সাবধান কিন্তু এই বাজারে হতে হবে। কারণ হ্যাঁ, আমরা তো এক্সাক্ট বলতে পারব না, তাহলে ভগবান হয়ে যেতাম। নতুন হাই দেখার পর ফিফথ ওয়েভে আরএসআই তে ডাইভারজেন্স ক্রিয়েট হবে। আর আরএসআই তে ডাইভারজেন্স ক্রিয়েট হওয়ার পর বাজারের কিন্তু একটা বড় এবিসি কারেকশন করা উচিত অ্যাজ পার ইলিয়াট ওয়েভ রুল। তো যারা সুইং করছেন, যা করছেন অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান কাজ করুন। এটা গেল হচ্ছে একটা পার্ট। সেম আমরা একটু এইটাকে চার্টে দেখে নেব জাস্ট বোঝার জন্য। ১ মিনিট। উফ! এই ইন্টারনেটের লাইন না কি ভোগান ভোগাচ্ছে। ১ সেকেন্ড। একটু কানেক্টেড হতে দিন। ঠিক সেম ভাবে কিন্তু আমাদের ব্যাংক নিফটিরও একটা টার্গেট আসছে। যে টার্গেটটা আসছে কিন্তু প্রায় ৬৩,০০০ থেকে ৬৪,০০০ এর আশেপাশে। আমি একটু বড় স্ট্রাকচারের চার্ট দেখতে পছন্দ করি। আমার স্টুডেন্ট বা সবাইকেই সেটা আমরা বলি যে একটু বড় স্ট্রাকচারের চার্ট দেখবে। তো আমি ৩ বছরের উইকলি চার্টটা খুলে নিলাম। এবার ভালো করে দেখো, এটা ছিল হচ্ছে বাজারের ফার্স্ট ওয়েভ। ফার্স্ট ওয়েভ এর পর এ বি সি কারেকশন, এটা ছিল সেকেন্ড ওয়েভ। তারপর হলো সরি বড় থার্ড ওয়েভ। তারপর এটা ছিল ফোর্থ ওয়েভ। এই ফিফথ ওয়েভ শুরু ৫ এর ১, ৫ এর ২, ৫ এর ৩। এবার আমরা যতটুকু ইলিয়াট ওয়েভ শিখেছি সেই হিসেবে এই ফার্স্ট ওয়েভের র‍্যালি আর থার্ড ওয়েভের র‍্যালিকে ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করতে হয় যে ফিফথ ওয়েভের টার্গেট কত আসবে। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিফটির টার্গেট কিন্তু আমি সমানে বলে যাচ্ছি বা এর আগেও বলা
যে যেখান থেকে র্যালি শুরু হয়েছে নিফটির টার্গেট আসবে কিন্তু 28,500 থেকে 750, মেবি তার থেকে আরো বেশি হতে পারে। আরো একটা ইম্পর্টেন্ট জিনিস কি হবে, ভালো করে নোটিস করো, যখন বাজার এখানে হাই মেরেছিল না, তখন আরএসআইও হাইতে ছিল, ঠিক আছে? এইবার যদি নিফটি এখন নতুন হাই মারে, আর আরএসআই, এই যে আরএসআই যদি এই হাইটাকে বিট না করতে পারে বা এটার ওপরে না যেতে পারে, তার মানে কিন্তু নেগেটিভ ডাইভারজেন্স তৈরি হবে। আর ইলিয়ট ওয়েভে মেন বা বেসিক রুল বলতে পারো যে থার্ড ওয়েভ আর ফিফথ ওয়েভের মধ্যে নেগেটিভ ডাইভারজেন্স ক্রিয়েট হয়। তো যতক্ষণ না আরএসআই তেই নেগেটিভ ডাইভারজেন্সটা ক্রিয়েট হচ্ছে, ততক্ষণ কিন্তু কোনো স্টকের র্যালি শেষ হয়েছে বলা যাবে না। এবার কালকের কেন বলেছিলাম যে নিফটি একটা বড় মুভমেন্টের জন্য রেডি হচ্ছে, কারণ এই ব্রেকআউটটা কোথাও না কোথাও বড় প্লেয়াররাও প্রচন্ড ভাবে ইন্টারেস্ট নিচ্ছে হঠাৎ করে, মানে এফআইআইরা, যে ইন্ডিয়ান মার্কেটে কি হবে। তো আবার বলছি, সুইং করছো করো, নিফটি যে মুহূর্তে 28,500, 28,700 এই জায়গাতে পৌঁছালো, একটু সাবধান হওয়ার চেষ্টা করো। নিফটির যদি আমরা পাস্ট হিস্টোরিক্যাল ডেটাকে অ্যানালিসিস করি, একটা জিনিস নোটিস করবে যে নিফটি কখনো নতুন হাই মেরেই পড়ে যায়। প্রত্যেকটা ধরে নাও যে মুহূর্তে ও 26,300 এই জায়গাটাকে ভাঙবে না, ও র্যালিটাকে 2-3 হাজার পয়েন্ট এক্সটেন্ড করবে প্রত্যেকবার। কোনো একটা হাই থেকে মার্কেট পড়েছে, পড়ার পর যখন আবার সেই হাইটাকে ভেঙেছে, বাজারের র্যালি কিন্তু মোটামুটি দেখা গেছে 20-25% এক্সটেন্ড করেছে। তো এবার চলো অতটা এক্সপেক্ট করছি না, আপাতত 28,750 আমাদের এক্সপেকটেশন। সেম ভাবে যদি ক্যালকুলেশনে যাই, ব্যাংক নিফটি কি বলছে, অবভিয়াসলি সামনে দিওয়ালি, তো দিওয়ালির কিছু জিনিস নিয়ে তো একটু আমাদেরকে আলোচনা করতেই হবে। ব্যাংক নিফটিতে এটা ছিল 5-এর 1, 5-এর 2, এটা এখানে ব্রেকআউট হলো, এই 5-এর 3 শুরু হচ্ছে, 5-এর 2 এর A B C এটাও তৈরি হয়েছে, ভেঙে দেখিয়ে দিলাম। দিয়ে থার্ডের র্যালি এখানে শুরু, এখানেও প্যাটার্ন ব্রেকআউট করলো, ফ্ল্যাট প্যাটার্ন করে কিন্তু সোজা দৌড়ে যাচ্ছে। ইভেন গত সপ্তাহে যখন ট্রাম্প চায়নার উপর ট্যারিফ বসালো, আমি তারপরের দিনই বারাসাত, সোনারপুর সব জায়গায় আমার ক্লাস ছিল, সবাই প্যানিক হয়ে কোয়েশ্চেন করেছিল, দাদা কি হবে কি হবে। তো একটা কথাই বলেছিলাম যে প্যানিক করার কিছু নেই, ব্যাংক নিফটি থার্ড ওয়েভের র্যালিতে আছে, ব্যাংক নিফটি বাজারকে বাঁচিয়ে নেবে। তো কোথাও না কোথাও সেই দিকে যাচ্ছে। এবার অদ্ভুতভাবে একটা সেক্টরে প্রচন্ড মুভমেন্ট শুরু হয়েছে, অনেকদিন ঝিমিয়ে বসেছিল, যে কোন সেক্টরের কোন স্টকগুলোতে নজর রাখা, বা আমি কোন স্টকগুলোকে চার্ট অ্যানালিসিস করে দেখছি একটু ভালো রয়েছে। অবভিয়াসলি আবার বলছি, আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, ট্রেন্ড লাইন ব্রেকআউট কোথায় দেখতে পাচ্ছি, ভলিউম কোথায় দেখতে পাচ্ছি, তার ওপর আমি কিন্তু কথা বলছি। তার মধ্যে আরো একটা জিনিস, সিল ইনভেস্টমেন্ট, গত বছর দিওয়ালির সময় আলোচনা করেছিলাম স্টকটা নিয়ে, আজকের হঠাৎ 20% করে আপ হয়ে যায়। এনিওয়েজ, যে সেক্টরটাতে আমি দেখছি যে ভীষণভাবে মুভমেন্ট হচ্ছে, ভলিউম আসছে, বা বাজার ভালো হলে এই সেক্টরটাতে মুভমেন্ট আসবে, এটা কিন্তু এক্সপেক্টেড। সেটা কোন ইন্ডাস্ট্রি? ব্রোকিং ইন্ডাস্ট্রি। যতদিন বাজার খারাপ ছিল, লোকে ফেঁসে ছিল, ট্রেড করতে সাহস পাচ্ছিল না, ততদিন তারা মার্কেটে অতটা ট্রেড করছিল না। যে 10টা ট্রেড করতো, সে হয়তো 3টে করছিল বা 2টো করছিল। এবার এই সিচুয়েশনে কি হয়, ব্রোকিং হাউসের ব্রোকারেজ রোজগার ঝাড় খাচ্ছে, এক্সচেঞ্জের ট্রানজাকশন চার্জ ঝাড় খাচ্ছে, যারা ডিপোজিটারি সিডিএসএল এনএসডিএল, ট্রেড না হলে, স্টক ডেলিভারি না হলে ওদেরও রোজগার কিন্তু ঝাড় খাচ্ছে। তো হঠাৎ করে সবার আগে যখন এই যে র্যালিটা শুরু হলো, তার 2-3 দিন আগে থাকতে
আমরা সবচেয়ে বেশি মুভমেন্ট দেখলাম কোথায় আসছে? ব্রোকিং ইন্ডাস্ট্রির শেয়ার গুলোতে। তার সাথে আরো একটা জায়গা রয়েছে বা আরো একটা গল্প রয়েছে ভেতরে, যে যত ডিসকাউন্ট ব্রোকাররা এতদিন বলছিল যে আমরা ডেলিভারি ট্রেড ফ্রিতে করতে দেবো, তারা কিন্তু আস্তে আস্তে যখনই দেখছে যে অপশন ট্রেডিংটা কমে যাচ্ছে, তারা কিন্তু ডেলিভারি ট্রেডে ব্রোকারেজ চার্জ করবে ডিসাইডেড। যে মুহূর্তে ডেলিভারি ট্রেডে ব্রোকারেজ চার্জ করা শুরু হবে, তাদের রোজগারটা কিন্তু বা নেট প্রফিটটা কিন্তু এক লাফে অনেকটা বাড়বে। এবার যাদের সেটা বোঝা, তারা এখন থেকেই পজিশন ক্রিয়েট করছে। তো ব্যাংক অফ ইন্ডিয়া বলছি, দূর বাবা, বিএসসি বা ধরে নাও তোমার সিডিএসএল, এমসিএক্স, মতিলাল ওসওয়াল, অ্যাঞ্জেল ওয়ান, এই স্টক গুলোতে তো মুভমেন্ট আসছে, ঠিক আছে। বাট কিছু ছোট স্টক আমার চোখে হঠাৎ করে পড়ছে, বা এদের মুভমেন্ট গুলো আমাকে কিন্তু একটু অবাক করছে। যেমন শেয়ার ইন্ডিয়া বলে এই শেয়ারটা, দেখতেই পাচ্ছ কি হিউজ ভলিউম নিয়ে আজকের ব্রেকআউট করেছে 187 টাকার ওপর। ছেড়ে দাও, একদম দিনের শেষের কাছে ব্রেকআউটটা হয়ে মুভমেন্ট এলো। আচ্ছা, এটাকেই যদি আমি 6 মান্থ ডেলি চার্টে ভাঙি, তোমরা জানো গ্যাপ থিওরির ভিডিও ইউটিউবে করা আছে। এটা কিন্তু পারফেক্ট পিকচার, ব্রেক অ্যাওয়ে গ্যাপ, তারপর কিন্তু রান অ্যাওয়ে গ্যাপ। ইন জেনারেল ব্রেক অ্যাওয়ে গ্যাপের পর রান অ্যাওয়ে গ্যাপ যদি আসে, বা পরপর দুদিন যদি এরকম বড় বড় গ্যাপ আপ ওপেনিং হয়, সেই স্টক গুলোতে কিন্তু আমরা বড় মুভমেন্ট দেখি। তো এই স্টক গুলোকে নিয়ে একটু তোমরা পড়াশোনা করো, আর কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল অসাধারণ। ইন্দোথাই সিকিউরিটিজ, মানে আমি নিজে নিজের হাত কামড়াচ্ছি। আমি এটাকে 216 টাকা, এটা ঋতব্রত ট্র্যাক করেছিল, অনেস্টলি এটা আর নিজের ক্রেডিট নেওয়া উচিত নয়। মানে দুটো সোমবার আগে গ্রুপে বাই কলও দিয়েছিলাম, এই 218 টাকা এই জায়গায় স্টকটা নন স্টপ 5% করে বাড়তে বাড়তে উইদিন 15-20 ডেজ এর মধ্যে 450 টাকা পৌঁছে গেল। যদি কারোর অবিশ্বাস থাকে আমি স্ক্রিনশট দিয়ে দেবো, আমরা হয়তো 5% প্রফিট আমাদের রুল অনুযায়ী নিয়ে বেরিয়ে গেলাম। আর নন স্টপ নোটিস করছো স্টকটায় কি ভলিউম আসছে? আমার কোথাও না কোথাও একখানা মাথার মধ্যে ঘুরছে যে ফেয়ার ইন্ডিয়া স্টকটাও হয়তো, জানি না, কাইন্ড অফ যেরকম দেখাচ্ছে এরকম মুভমেন্ট হতে পারে। হুতামাকি ইন্ডিয়া লিমিটেড স্টকটা বহুদিন বাদে এও কিন্তু গেমে ফেরত এলো। আর ইনফ্যাক্ট এখানে ভলিউম তো দেখতেই পাচ্ছ, তার সাথে কিন্তু এই স্টকটাতেও একটা ব্রেক অ্যাওয়ে গ্যাপ ক্রিয়েট হয়েছে একদম বটম থেকে। মানে এই লো থেকে আমি কাইন্ড অফ এটাকে ব্রেকআওয়ে গ্যাপ বলবো, তারপরের দিন রানওয়ে গ্যাপ হয়নি, কিন্তু যে পরিমাণ ভলিউম এসেছে এই স্টকটাতে কিন্তু আমি একটা বড় আপমুভ এক্সপেক্ট করছি। আরো দুটো স্টক আমার নজরে রয়েছে। কি কি? এদের তো মানে এখন সিজন আসছে, এবছর যা ঠান্ডা জমিয়ে পড়বে, এরা রীতিমতো নিয়ে করবে। আইএফবি অ্যাগ্রো, ভলিউম দেখতে পাচ্ছ, মদের কোম্পানি। বাট লাস্ট কিছুদিন ধরে প্রিমিয়াম গ্রুপের রোজই আমাদের 3% 5% করে যে স্টকটা প্রফিট দিচ্ছে, সেটা হচ্ছে কি জিএম ব্রিওয়ারিস। এই স্টকটা, এর প্যাটার্ন ভালো, স্ট্রাকচার ভালো, সমস্ত কিছু ভালো, ভলিউম ভালো। আর সবচাইতে বড় কথা, এই 772-এ 3 বছরের রেঞ্জ ব্রেকআউট করেছে। এটা আমি ডেইলি চার্টে দেখাচ্ছি, একটু উইকলি চার্টে যদি দেখো বেটার হবে জিনিসটা। একটু ট্রেন লাইন টানা আর নিচে ভলিউমটাকে ওয়াচ করা, প্র্যাকটিস করো। কিছুদিন ধরে আমরা ম্যাক্স পেন জোন বা বড় প্লেয়ারদের অপশনের পজিশন কি ক্রিয়েট হচ্ছে, এটাকে বিভিন্নভাবে অ্যানালিসিস করার চেষ্টা করছি। আর বিশ্বাস করো, মারাত্মক রেজাল্ট দিচ্ছে। মানে আজকেরও সকালে বলেছিল যে নিফটি 25,500 এ সাপোর্ট, নিফটি 25,508 লো করে ওখান থেকে টানা 275 পয়েন্ট দৌড়ায়। তো মানে কি বোঝাতে চাইছি বলতো, যে আমাদের আশেপাশে না অনেক ডেটা রয়েছে, অনেক রিসোর্স রয়েছে। একটু খাটতে হবে কোন জিনিসটা কিভাবে কাজ করে। চিনি দিলে মিষ্টি হয়, লঙ্কা দিলে ঝাল হয়, এই বেসিক জিনিসগুলো বুঝতে হবে।
যে ম্যাক্স পেন জোনটা আমাকে এইভাবে হেল্প করতে পারে। চলো, আজকের ভিডিও বেশি লম্বা করব না। যেটা বলার ছিল যে এটা 5-এর 3, আর প্রত্যেকটা 3 নম্বর ওয়েভের র্যালি অলওয়েজ প্রচন্ড ফাস্ট হয়। প্রত্যেকটা ডিপ ইন্ট্রাডেতে যে কোনো হাই থেকে যদি দেখো নিফটি 100-150 পয়েন্ট সোজা পড়লো, প্যানিক করবে না। প্রত্যেকটা 100-150 পয়েন্ট ইন্ট্রাডে ফল তোমার জন্য কিন্তু বাইং অপরচুনিটি। থার্ড ওয়েভে কিন্তু এটাই বলা হয় এভরি ডিপে বাই করো, কিন্তু টপে কখনো সেলিং পজিশন নিও না। মানে উল্টো হ্যামার হলো, বিয়ারিশ এনগালফ হলো, ইভিনিং স্টার হলো, যা খুশি হোক, যতক্ষণ না থার্ড ওয়েভের টার্গেট রিচ হচ্ছে, কাউন্টার ট্রেন্ডকে ট্রেড করা খুব রিস্কি। এবার লাস্ট 2-3টে কথা বলবো, বলে শেষ করব। প্রথমেই ধন্যবাদ জানাবো চিন্ময়কে। ও বা ওর বন্ধু বান্ধবরা, বোনেরা, দিদিরা সবাই মিলে উত্তরবঙ্গে গিয়ে যে কাজটা করে এসেছে নিজেদের হাজার কাজের মাঝেও, স্যালুট ভাই তোদেরকে। এটা সিরিয়াসলি কোথাও না কোথাও ভেতর থেকে ফিল করা যে আমরা হয়তো দুটো পয়সা দিয়ে ভাবছি যে বিশাল বড় কিছু কর্তব্য করে ফেললাম, বাট যারা ওখানে ওই সিচুয়েশনে দাঁড়িয়ে কাজ করছে, একটা টাইমে আমি করতাম পলিটিক্যাল লিডারদের ঝামেলা, এ ঝামেলা, এগুলো আমি দেখেছি। এটা গেল হচ্ছে একটা জিনিস। 2 নম্বর হচ্ছে থ্যাংক ইউ বলবো সোনারপুরকে। কারণ এখনো অব্দি গত 4 বছর ধরে পড়াচ্ছি, সোনারপুর বোধহয় লাইফে আমার দেখা বা আমার বিগেস্ট ব্যাচ, যে একসাথে 26টা স্টুডেন্টকে পড়ানো। ওই ব্যাচে বঙ্কিমদা বলে একটা মানুষ আছে, বহুদিন ধরে আমাকে তো ইউটিউবে ফলো টলো করছে, মেসেজ করে, কথা হয়, ঠিক আছে। বাট মানুষটা যেভাবে সবাইকে কনফিডেন্স দিয়ে এনেছে, সবাই কিন্তু এই জিনিসটা করে না। মানে একটা ভালোবাসা না থাকলে কেউ আজকের দিনে হয়তো করার কথা ভাবে না। থ্যাংক ইউ বঙ্কিমদা। কৃষ্ণনগরে নভেম্বর মাস থেকে আমাদের নতুন অফলাইন ব্যাচ শুরু হচ্ছে। আর ইলিয়াট ওয়েভ এই মুহূর্তে দাঁড়িয়ে যতটুকু আমি জানি, আহ কেউ শেখাচ্ছে না সেভাবে ওয়েস্ট বেঙ্গলে। তো ইলিয়াট ওয়েভ ব্যাচও শুরু হবে নভেম্বরে। তো যারা যারা ইলিয়াট ওয়েভ করতে চেয়েছিলে প্লিজ কন্ট্যাক্ট করো। আর হোপফুলি কালী পুজোর দিন লাইভ ট্রেডে থাকবো তোমাদের সাথে। একসাথে লস করব, মজা হবে। চলো, সবাই ভালো থেকো। কালী পুজোয় মানে শুভ দীপাবলির আগাম প্রীতি শুভেচ্ছা। বাট একটা জিনিস বলবো, বাজি ফাটাও, এ করো, সমস্ত ঠিক আছে, বাট একটু আশেপাশের জীবজন্তু ওদের লেজে কালি পটকা ফাটালাম বা এগুলো কোনো মজার কাজ হয়তো নয়। তো এটা রিকোয়েস্ট থাকলো, তোমরাও করো না, বা আশেপাশে কেউ করলেও প্লিজ একটু নজর রেখো। ভালো থেকো সবাই। আবার দেখা হচ্ছে সোমবার দিন, তোমাদের সাথে একসাথে লস খাওয়ার জন্য বসে পড়বো। ভালো থেকো। যে কটা স্টককে কিন্তু দেখালাম, একটু তোমাদের মতন করে রিসার্চ করো, আর কিন্তু অতি অবশ্যই নজরে রেখো যে কি মুভমেন্ট হচ্ছে না হচ্ছে। কারণ এরা যখন মুভমেন্ট করে কিন্তু 15-20%